একটা দলের ফিনান্সিয়াল অবস্থা এত বাজে অবস্থা হয়ে গেল যে খেলোয়াড়দের বেতন দিতে পারতেছিল না, খেলোয়াড়দের চুক্তি নবায়ন করতে হিমশিম খেতে হচ্ছিল, প্লেয়ারদেরকে রেজিস্ট্রেশন করাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছিল, এবং লা লিগার 1:1 যেই রোলটা আছে ওই রোলের সাথে মানিয়ে নিতে এখনো পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে ক্লাব বার্সেলোনাকে। আমরা বার্সেলোনা সাপোর্টাররা ইতিমধ্যেই এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি। সব ফ্রাস্ট্রেশন বাদ দিয়ে কিন্তু বার্সেলোনা ইতিমধ্যেই প্রি সিজনের প্রথম ম্যাচটাই খেলে ফেলেছে বিসেল কোবের সাথে। গতকালকে 4টা বাজে যে ম্যাচটা হয়েছিল বিসেল কোবে ভার্সেস এফসি বার্সেলোনা এশিয়ান ট্যুর এবং প্রি সিজনের ম্যাচ, অনেকদিন পরেই বার্সেলোনা ম্যাচটা আমরা দেখেছি এবং উপভোগ করেছি। এই ম্যাচের অনেক কিছুই হয়েছে, অনেক কিছুই আমরা উপভোগ করেছি, সবকিছু নিয়ে আলোচনা করার জন্য আবারও চলে এলাম। দেখা যাক আজকের এই ম্যাচটাতে আমরা আসলে কি ধরনের কি পেয়েছি, সবকিছু নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। আসলেই অনেকদিন পর বার্সেলোনার খেলা দেখে আমাদের আমাদের আসলে মনের মধ্যে একটা স্বস্তি আসলো যে বার্সেলোনা খেলা দেখছি না অনেকদিন যাবৎ। সেই লাস্ট কখন যে বার্সেলোনার খেলা দেখেছি, এই জিনিসটা দেখে আসলে আমরা অপেক্ষাই করছিলাম যে কখন বার্সেলোনার একটা ম্যাচ হবে, আমরা ম্যাচটা দেখবো। এবং ইতিমধ্যে বিসেল কোবের সাথে এশিয়ান প্রি সিজন টোরের যে ম্যাচটা ছিল এই ম্যাচটা হয়ে গিয়েছে, এবং এই ম্যাচের মধ্যেই বার্সেলোনা 3-1 গোলেই কিন্তু জয়লাভ করেছে। অনেক নাটকীয়তা হয়েছে এই ম্যাচটাকে ঘিরে। বার্সেলোনা খেলবে কি খেলবে না, বা এই ম্যাচটা কি আদৌ কি হচ্ছে কি হচ্ছে না, এই ধরনের একটা ব্যাপার স্যাপার ছিল। কিন্তু সব থেকে বড় বিষয়, দিন শেষে বার্সেলোনা এই ম্যাচটা খেলেছে এবং বার্সেলোনা এখান থেকে জয় লাভ করেছে। এই ম্যাচ থেকে বার্সেলোনা আসলে কি পেল এবং বার্সেলোনার ফিউচারের জন্য কি ধরনের একটা সংকেত, আমরা সেইগুলা নিয়ে এখন কথা বলবো। এই ম্যাচটা জাস্ট এন্টারটেইনমেন্টে ভরপুর ছিল, কারণ বার্সেলোনার প্রথম ম্যাচ। এন্টারটেইনমেন্ট বলছি কারণ বার্সেলোনার খেলা দেখাটাই আসলে এন্টারটেইনমেন্ট। এই জিনিসটার কারণে কিন্তু প্রথম কথা হচ্ছে এন্টারটেইনিং একটা ম্যাচ ছিল। এবং বিসেল কোবে ম্যাচটাতে যথাযথভাবেই খেলেছিল। মনে হয় না যে এটা একটা মানে এশিয়ান দল, মনে হয়েছিল যে আমরা ইউরোপিয়ান কোনো ক্লাবের সাথে খেলছি। তারা আসলে ফাইট ব্যাকটা ভালোই দিয়েছিল, কিন্তু এটা এটা মানতেই হবে। এবং সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লা মাসিয়ান একাডেমি এবং লা মাসিয়ান যে এখনো পর্যন্ত জিন্দা আছে। লা মাসিয়ান ফুটবল যতদিন পর্যন্ত জিন্দা থাকবে ততদিন পর্যন্ত বার্সেলোনা যে সেফ জোনে থাকবে, এটা আবারও প্রুভ করে দিল যে পেদ্রো ফার্নান্দেজ মানে এই ছেলেটা একদম ইয়ং একটা ছেলে। মনে হচ্ছিল যে এই যে আমরা আছে না যে আমরা মানে বড় ভাইদের সাথে যখন খেলা খেলি তখন কিন্তু আমাদের সাথে ছোট ভাইরা খেলা খেললে যেই ধরনের একটা হাব ছাপ থাকে, এবং ওই খেলার মধ্যে ছোট ভাইটা যদি ভালো পারফরমেন্স করে ফেলে বা ভালো ধরনের কোনো কিছুই দেখায় তখন সে কিন্তু লজ্জার মধ্যে পড়ে যায়। এই পেদ্রো ফার্নান্দেসের কালকে পারফরমেন্সটা ছিল এরকম, এবং হান্সি ফ্লিক একদম পুরপুরে মেজাজে ছিল কালকের ম্যাচের মধ্যে। কোনো ধরনের কোনো প্রেশার নাই, একদম মানে রিলিজ করে দিয়ে সব ধরনের প্রেশারকে তিনি এই ম্যাচটা উপভোগ করেছেন। আমরা এই ম্যাচটা এত স্বাচ্ছন্দ্যভাবে উপভোগ করেছি যেটা আসলে বলাই বাহুল্য। সব থেকে বড় খুশির খবর হচ্ছে বার্সেলোনার গোলকিপার জোয়ান গার্সিয়া বার্সেলোনা হয়ে ডেবু করেছেন, এবং মার্কো রাশফোর্ড বার্সেলোনা হয়ে ডেবু করেছেন। রনি বার্জি বার্সেলোনা হয়ে ডেবু করেছেন। পেদ্রো ফার্নান্দেজ বার্সেলোনার হয়ে প্রমোট হয়েছে যে টিমে খেলার। এখন তার যে ডেবু ম্যাচে গোল করার, এটা একটা ঐতিহাসিক দিন তার কেরিয়ারের মধ্যে, প্রি সিজন ম্যাচে বার্সেলোনার হয়ে গোল করা। এবং আজকের এই ম্যাচটাতে প্রথম গোলটা এরিক গার্সিয়া রীতিমতোই আসলে লা মাসিয়ান একাডেমি থেকে খেলে তিনি ম্যান সিটিতে ছিল, এরপরে তিনি আবারও বার্সেলোনা হয়ে ব্যাক করেছে। এরিক গার্সিয়ার প্রথম গোলটা ট্যাপিনে, গোলটা ভালো ছিল, এবং তার কথা কোনো ধরনের কোনো আলোচনা করছি না, কারণ এরিক গার্সিয়া সম্পর্কে আমরা খুব ভালো করেই জানি। লাস্ট দুইটা গোল আপনার এই যে রনি বার্জি এবং এই যে আপনার পেদ্রো ফার্নান্দেস, এই দুইটা ছেলে। রনি বার্জি হচ্ছে যে নতুন সাইনিং বার্সেলোনা, যাকে কিনা বার্সেলোনা খুবই কম দামে বার্সেলোনার মধ্যে সাইনিং করেছে। তার প্লাইং স্টাইল, তার লামিন ইয়ামালের রিপ্লেস হিসেবে তাকে কিন্তু দলের মধ্যে আনা হয়েছে। লামিন ইয়ামালের শূন্যতা কতটুকু পূরণ করতে পারবে সেটা আসলে জানা যায় না, কারণ 19 বছরের ছেলে, এখনো পর্যন্ত ইয়ং ট্যালেন্ট। 19 বছর, আমরা যে ইয়ং স্টার যে খেলোয়াড়গুলো আগে লাস্ট 3-4 বছর আগেও আমরা ইয়ং স্টার খেলোয়াড় মনে করতাম, 24-25 বছরের ছেলেগুলাকে ইয়ং স্টার খেলোয়াড় মনে করতাম। কিন্তু লামিন ইয়ামাল যখন 17 বছরের একটা ছেলে, সে যখন ওয়ার্ল্ড স্টেজের মধ্যে মানে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করা শুরু করছে, আমরা ইয়ংস্টার মানেই বুঝি 15, 16, 17, 18 এই ধরনের বয়সের ছেলেগুলোকে আমরা ইয়ংস্টার হিসেবে বলি। 20 আপ হয়ে গেলে ওই খেলোয়াড় গুলাকে আমরা অনেকটাই
মানে সিনিয়র খেলোয়াড়ের এখন তকমা দেওয়া স্টার্ট করে দিয়েছি। গত 5 বছর আগেও কিন্তু 24-25 বছরের যে খেলোয়াড়গুলো থাকতো এগুলোকেও কিন্তু আমরা ইয়ং স্টার হিসেবে আমরা কাউন্ট করতাম। বাট ফুটবল দিন দিন ডিফিকাল্ট হচ্ছে, কম্পারেটিভ ফুটবল হচ্ছে। লামিন ইয়ামাল এই ডিফিকাল্ট ফুটবলটাকে আরো বেশি কম্পারেটিভ করে দিল, এবং এটার জন্য কিন্তু লামিন ইয়ামালকে আমরা আসলে ক্রেডিট দিতেই পারি। এখন আমাদের চিন্তা ভাবনা এমন হলো যে ইয়ং স্টার মানেই আমরা বুঝি 15, 16, 17, 18 বছরের এই ছেলেগুলাকে, যেমনটা আমরা এখন কল্পনা করে স্টার্ট করছি। সেই জায়গার মধ্যে রনি বার্জি, সে 19 বছর, সে এখনো টিনেজার একটা ছেলে। সে বার্সেলোনা দলের হয়ে প্রথম ম্যাচেই গোল করছেন, এটা আসলেই তার লাইফে মানে মেমোরেবল একটা মানে দিন হিসেবে তার স্মৃতি হয়ে থাকবে। তো এই জিনিসটা এই জিনিসটা তাকে কিন্তু একটা পজিটিভ স্যাম্বল দিবে যে যে বার্সেলোনার প্রথম ম্যাচে প্রথম গোল করছে, কোচের যে একটা মানে এক্সপেকটেশন, এই এক্সপেকটেশনটা সে পূরণ করতে পারছে। এর পরবর্তীতে আপনার এই যে মার্কো রাশফোর্ডও কিন্তু মানে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেই খেলেছিল, যদিও বা প্রথম ম্যাচ কিছুটা কিছুটা নার্ভাস থাকলেও থাকতে পারে, কিন্তু বার্সেলোনার প্রথম ম্যাচ খেলার জন্য তার যে ধরনের ইন্টেনশন, অ্যাটেনশন এবং কোচের যেই মেন্টালিটি এবং তার যে অ্যাগ্রেশন, এটা মানে 100-তে 85% আমরা দেখেছিলাম যে সে অনেকটাই কমফোর্ট ফিল করতেছে বার্সেলোনা প্লেয়িং স্টাইলের সাথে। মানে জিনিসটা আমরা কেন বলছিলাম, কারণ মোস্ট অফ দি টাইম ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো যে ধরনের খেলা খেলে থাকে তারা হচ্ছে যে আপনার এই যে কাউন্টার প্রেসিং, হাই প্রেসিং, এবং মার্কো রাশফোর্ড এগুলোতে খুব বেশি অভ্যস্ত, এবং এগুলো ধরতে গেলে তার তার জন্য আসলে ডাল ভাতের মতন মার্কো রাশফোর্ডের জন্য। তো মার্কো রাশফোর্ডের কয়েকটা পাস দেখেছিলাম যেগুলো কিন্তু কুইক কাউন্টারে যে ধরনের পাস করা হয়, এবং ডিবক্সের আগে সেই মানে ক্রিয়েটিভিটি দেখানো যে একটা ব্যাপার স্যাপার ছিল, এইগুলো দেখে অনেক ভালোই লাগছে প্রথম ম্যাচ। এবং প্রথম ম্যাচে অভাবে করে কোনো ধরনের কোনো জাজমেন্ট করছি না, এটা বলতেই হয়। এবং এর পরবর্তীতে যে আপনার মানে পেদ্রো ফার্নান্দেস, লা মাসিয়া নতুন ট্যালেন্ট, তারও কিন্তু ডেডিকেশন ভালো ছিল। প্রথম ম্যাচে গোল করার পরে সে নিজেই লজ্জার মধ্যে পড়ে গেল যে সে আসলে কি করলো বার্সেলোনা দলের প্রথম ম্যাচের মধ্যেই। সেও টিনেজার একটা খেলোয়াড়। সব মিলিয়ে এই জায়গার মধ্যে বার্সেলোনার প্রাপ্তি হচ্ছে যে নতুন যেগুলা ট্যালেন্ট ছিল তাদের কাছ থেকে রেজাল্ট পাওয়া। যেমন আপনার রনি বার্জি থেকে গোল পাইছে, পেদ্রো ফার্নান্দেস থেকে গোল পাইছে, মার্কো রাশফোর্ড ইফেক্টিভ ছিল, এরপর জোয়ান গার্সিয়া ইফেক্টিভ ছিল, অনেক অনেক অসাধারণ সেভ করেছিল প্রথম ম্যাচে বার্সেলোনা হয়ে খেলে। তার 2-3টা শট 1:1 এর মানে 1 ভার্সেস 1 এর মধ্যে যে ধরনের করে সে সেভ দিল। এর পরবর্তীতে যে আপনার ক্রস করার সময় যে ধরনের স্লাইডিং ড্রাইভ দিয়ে সে মানে আপনার বলটা ক্লিয়ার করেছিল, এগুলো কিন্তু প্রথম ম্যাচ এগুলো তার কাছ থেকে আমরা দেখি অবাক হলাম যে সে আসলেই আসলেই বার্সেলোনার যোগ্য একটা গোলকিপার হিসেবে বার্সেলোনার মধ্যে আসছে। এবং হান্সি ফ্লিক হয়তোবা তার চোখ আসলেই জার্মানিদের আসলে চোখগুলা হচ্ছে এমন চোখ যারা ট্যালেন্টটাকে রিয়েলি ফিল করতে পারে যে না, ওর মধ্যে কোনো একটা ট্যালেন্ট আছে, ওকে আমি পিক করি। যেমন আপনি দেখেন ইয়র্গান ক্লপ, তারপর জোয়াকিম লো, তারপর হান্সি ফ্লিক, এগুলো কিন্তু জার্মান মাস্টার মাইন্ড। তারা কিনা অনেক ব্রাইট, তাদের আসলে কোচিং ক্যারিয়ারের মধ্যে অ্যাচিভমেন্ট আছে। তো এদিক থেকে কিন্তু এই যে পেদ্রো ফার্নান্দেস ট্যালেন্ট, তাকে কিন্তু পিক করে দলের মধ্যে আনা হয়েছে, এবং জন গার্সিয়া দলের মধ্যে আছে, মার্কো রাশফোর্ড তাকেও কিন্তু আনা হয়েছে, তারপরে রনি বার্জি তাকেও কিন্তু আনা হয়েছে। এগুলাকে কিভাবে এখন ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু এখন সম্পূর্ণ রেসপন্সিবিলিটি হান্সি ফ্লিকের উপরে। তাহলে এই ম্যাচে ওভারঅল প্রাপ্তিটা আসলে কোথায়? এই ম্যাচে ওভারঅল প্রাপ্তিটা হচ্ছে যে বার্সেলোনা যেই নতুন খেলোয়াড়গুলোকে সাইনিং করেছে তাদের থেকে রেজাল্ট পাইছে, এটাই প্রথম প্রাপ্তি। এই ম্যাচ অনেকদিন পরেই ম্যাচ, স্বভাবত বার্সেলোনার যে পুরাতন খেলোয়াড়গুলো আছে তাদেরও অনেকদিন পরে খেলার কারণে হয়তো বা এক্সপেকটেশন অনুযায়ী আমরা সেই ধরনের পারফরমেন্স নাও পাইতে পারি, কিন্তু এই ম্যাচে এই ম্যাচে হচ্ছে যে সিনিয়র যে খেলোয়াড়গুলো আছে তাদের মধ্যে রাফিনিয়া তো সে স্বভাবতই যেরকম খেলে থাকে ওরকমই খেলে। এর পরবর্তীতে অলমো অলমো ইফেক্টিভ ছিল, যদিও বা তার কয়েকটা শট গোল লাইনের বাইরে চলে যায়। যদি গোল হতো তাহলে তাকেও কিন্তু একটা আমরা মানে ক্রেডিট দিতাম। এর পরবর্তীতে প্যাদ্রি, ডিয়ং, এরপরে আপনার এই যে আহ, কোবার্সি, আরাউহো, ওরাও তো ছিল স্বভাবত যে খেলাটা খেলছে তার এক্সপেকটেশন অনুযায়ী হয়তোবা ওইরকম করে ইফেক্টিভ খেলে না, কিন্তু প্রি সিজনের ম্যাচ হিসেবে এই ম্যাচটা আমাদের জন্য 100-তে 95% আমরা খুশি যে এই ম্যাচটাতে। এবং নতুন খেলোয়াড় যেগুলো আসছে এগুলা তো আমরা খুশি। এবং
প্রি সিজনে আরো একটা ম্যাচ আছে সামনে। এই ম্যাচে বার্সেলোনা কি করতে পারে এবং কি হয় ওই ম্যাচের রেজাল্ট, আরো ঝালাই করে বার্সেলোনা সামনের দিকে যাবে এই ধরনের একটা প্ল্যান আছে, এক্সপেকটেশন আছে। দেখা যায় কি হয়। এবং আপনি কিভাবে ম্যাচটা উপভোগ করেছেন সেটাও কিন্তু জানাবেন। এবং আমরা আসলেই ওয়েট করছি যে বার্সেলোনা 2025-26 সিজনের মধ্যে ইউরোপিয়ান লেভেলে যে আবারও অপ্রতিরোধ্য হতে যাচ্ছে, সেটা জাস্ট সময়ের বাকি। এবং দেখা যাক কি হয়, রিয়াল মাদ্রিদকে বিট করে বার্সেলোনা আবারও লা লিগা শিরোপা আনতে পারে কিনা, নাকি কোনো ধরনের কোনো অঘটন ঘটে যায়, এটাও দেখার জন্য ওয়েট করে আছে। এই জন্য প্রি সিজন ম্যাচগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা আসলে কি চিন্তা ভাবনা সেটাও আসলে জানিয়ে দিবেন।